নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে নিউ ইয়র্কে রয়েছেন। এ নিয়ে 4 দিন হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি, কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পের যে এনভয়, সাউথ এশিয়ান এনভয়, অবশ্যই ভারতের রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে মিটিং করেছেন। তিনি কিছুটা হলেও হতাশা ব্যক্ত করেছেন। ল্যান্ডলক নর্থ ইস্ট, ইনফ্যাক্ট ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের তাগিদ দিতে চেয়েছেন। অন্যদিকে গত বুধবার তিনি এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের আয়োজনে একটি বিবৃতি বা সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন ওই ইনস্টিটিউটের নির্বাহী কর্মকর্তা ডক্টর কিউং ওয়া কাং। এই বিবৃতিতে বা সাক্ষাৎকারটিতে তিনি যা বলেছেন সেটা হলো, কেউ হয়তো এটাকে তীব্র হতাশা বলবে, অথবা কেউ এটাকে বলবে তীব্র সমালোচনা ভারতের। কারণ ভারতের সঙ্গে তার সম্পর্ক তলানিতে নাজুক অবস্থায়। তিনি পারছেন না সেই সম্পর্ক উন্নতি ঘটাতে, যার জন্য একের পর এক তিনি ভারত বিরোধী গলাবাজি করেছেন এই সাক্ষাৎকারে। হয়তো কিছু মিডিয়া, বাংলাদেশের মিডিয়া বলবে যেটা তীব্র সমালোচনা, কিন্তু তিনি একের পর এক র্যান্ট করে গিয়েছেন, এন্টি ইন্ডিয়া পিস দিয়েছেন। যার মধ্যে হলো, তিনি বলেছেন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, দুই দেশের ভিতরে এ নিয়ে উত্তেজনা বাড়ছে। তিনি আরো বলেছেন ভারত নাকি বলেছে যে আন্দোলন হয়েছে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য সেটা ইসলামী আন্দোলন, এবং ইউনূসকে তালেবান বলা হয়েছে। তিনি ব্যঙ্গ করে বলেন সেদিন যে আমার তো দাড়ি নেই, আমি কি দাড়ি মুখ দেশে খুলে রেখে এসেছি। এরপর তিনি সার্ক নিয়ে কথা বলেন, সার্কের রিভাইভালের জন্য তিনি কথা বলেন, কিন্তু সেই এন্টি ইন্ডিয়া র্যান্ট সেই একই কথা, সার্ক রিভাইভাল হচ্ছে না শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। তিনি থেমে থাকেননি, তিনি শেষ পর্যন্ত বলেছেন সেই ল্যান্ডলক নর্থ ইস্টের কথা। তিনি এটা আগেও বলেছেন, যার জন্য ভারত সরকার কিছু পণ্যের উপরে স্থল বন্দর ইউজ যাতে না করতে পারে বাংলাদেশ সরকার, তার জন্য ডিকটেশন জারি করেছে। এবং তারপর থেকেই বাংলাদেশের যে গার্মেন্টস, সেই গার্মেন্টস স্থল বন্দর দিয়ে যাতে না ঢুকতে পারে, কলকাতা বন্দর দিয়ে বিমানবন্দরে পৌঁছাতে পারে, অথবা মুম্বাই বিমানবন্দর দিয়ে যাতে মুম্বাই এয়ারপোর্ট দিয়ে বাইরের দেশে রপ্তানি করতে পারে, সেটার ব্যবস্থা করেছে ইন্ডিয়া। সেটা তিনি এই ল্যান্ডলক কথাটা উল্লেখ করার জন্য, 7 সিস্টার ল্যান্ডলক বাংলাদেশ গার্জিয়ান, তার এই এন্টি ইন্ডিয়া যে র্যান্টিং পিস, সেটা নিয়ে ইন্ডিয়ার মিডিয়া যা লিখেছে সেটা আমরা একটু দেখে নেই। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, ইন্ডিয়া টাইস হিট অ্যাজ ইট ব্যাকস অ্যান্ড হোস্টস হাসিনা, মোহাম্মদ ইউনূস বলেছেন। এরপরে এনডিটিভি ওয়ার্ল্ড লিখেছে, বাংলাদেশ হ্যাজ প্রবলেমস উইথ ইন্ডিয়া, মোহাম্মদ ইউনূস অন শেখ হাসিনা সার্ক রিভাইভাল। এরপর দি ইকোনমিক টাইমস লিখেছে, we have problems with India right now because they didn't like what the students did. Was Mohammad Yunus spew venom again? এরপর তিনি সার্জিও গরের সাথে যে মিটিং হয়েছে সেটা নিয়ে দি হিন্দু পত্রিকা লিখেছে, ইউনূস মিটস ট্রাম্প এনভয় গর, reiterates need for ties with landlocked Nepal, Bhutan and নর্থ-ইস্ট, ইন্ডিয়াস নর্থ-ইস্ট। দর্শকবৃন্দ, এটা হলো মিডিয়া যা লিখেছে
তার এই অ্যান্টি ইন্ডিয়া র্যান্ট নিয়ে। এখন আমরা শুনে নেই তিনি একের পর এক কি বলেছেন। তিনি প্রথমে বলেছেন, আপনারা শুনুন। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister, who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, there's also fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. This is an Islamist movement, and these are the Talibans who took over Bangladesh and so on. They have been trained in. They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard. I just left it home. So, but they go and make this propaganda all the time. So I have to show my face. Look, this is the guy, the chief Taliban here. দর্শক বৃন্দ, আপনারা শুনলেন তিনি প্রথমে যেটা বলেছেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। সত্যি তো ভারত আশ্রয় দিয়েছে, কারণ আমেরিকান সেনারা যে হারকিউলিস বিমানে করে জাপান সামরিক ঘাঁটি থেকে উড়ে এসে ঢাকাতে ঢুকেছিল, ঠিক সেই হারকিউলিস বিমানে করে বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে দিল্লিতে রেখে গিয়েছে। শেখ হাসিনা একজন রাষ্ট্রপ্রধান, তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, এখনো তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী আছেন। শেখ হাসিনা ক্লোজ এলাই ছিল ভারতের। বাংলাদেশের মাটিকে সন্ত্রাসীদের কার্যকলাপে তিনি পরিণত করতে দেননি। তিনি বাংলাদেশকে আমেরিকার হাতে বিক্রি করেননি, সৈন্য ঢুকাতে দেননি, সেন্ট মার্টিনকে তিনি আমেরিকার হাতে তুলে দেননি। ফলে শেখ হাসিনা একজন রাষ্ট্রনায়ক। অবশ্যই ইন্ডিয়া একটা স্বাধীন সার্বভৌম দেশ, কোনো কিছু নিয়ে পলিসি নিয়ে ইন্ডিয়ার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা, আশ্রয় দেওয়া হবে কিনা, সেটা ভারতই ঠিক করবে। কোনো দেশের কাছে মাথা নত না করে ভারত সিদ্ধান্ত নেবে। কারণটা হলো এই, ভারত একটি ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে কখনো সামরিক অভ্যুত্থান হয়নি, যেটা বাংলাদেশে 2-3 বার হয়েছে। এখানে কোনো নির্বাচিত সরকারকে আন্দোলনের মারফতে উৎখাত করা যায় না, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় না। তার যদি কোনো অপরাধ থাকে তাহলে দেশের ভিতরে তার শাস্তি হবে, অন্য দেশে পলায়ন করবে না। এটা বাংলাদেশের জন্য এটা অপমান। সেই অপমান বোধটা বাংলাদেশের জন্মায়নি, ডক্টর ইউনূসের তো নেই। তা যদি হতো তাহলে ডক্টর ইউনূস যদি এতই জনপ্রিয় হন বাংলাদেশে, তাহলে নির্বাচনে জিতে শেখ হাসিনাকে উৎখাত করতে পারতেন। কিন্তু তিনি পিছন দরজা দিয়ে আন্দোলনের নামে অ্যান্টি ইন্ডিয়া আন্দোলন করে, মুসল্লিদের উস্কে দিয়ে মসজিদ, মাদ্রাসা এবং ইমামদের উস্কে দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। ভারত এ ধরনের পলিসি কখনো নেয়নি, পছন্দ করে না, অবশ্যই সেটা এন্ডোর্সও করে না। ফলে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা ভারতের একমাত্র সিদ্ধান্ত। কারণ বাংলাদেশের সেনাবাহিনী তাকেই রেখে গিয়েছে। আজকে শেখ হাসিনাকে যদি ফেরত দেওয়া হয়, হয় তাকে জেলে পুরে দেওয়া হবে, নতুবা রাস্তায় তাকে ওপেন স্কোয়ারে খুন করা হবে। ভারত এটা কখনো হতে দিবে না। এটা ভারতের সিদ্ধান্ত, এটা ভারতের পলিটিক্যাল সিদ্ধান্ত। এরপরে তিনি বলেছেন উত্তেজনার কথা। ভারত এবং বাংলাদেশের ভিতরে উত্তেজনা বেড়েছে। আমার প্রশ্ন, কারা উত্তেজনার জন্ম দিয়েছে? সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা, তারাই উত্তেজনার জন্ম দিয়েছে। বাংলাদেশ সরকারের
যারা কর্মকর্তা তারাই উত্তেজনা দিয়েছে। ইন্ডিয়ান কোন গভর্নমেন্ট কোনো উত্তেজনা কখনো দেয়নি। বাংলাদেশের ইউনূসের যারা উপদেষ্টারা, সেই হাসনাত, সার্জিস আলমরাই উত্তেজনা বাড়িয়েছে। তারাই মানচিত্র পরিবর্তন করেছে ভারতের। তারাই বলেছে নর্থ ইস্ট কেটে দিব। তারাই বলেছে দিল্লি না ঢাকা। তারাই বলেছে, বাংলাদেশের মানুষ বলেছে 4 দিনে কলকাতা দখল করব। তারাই বলেছে পশ্চিম বাংলা স্বাধীন হোক, কাশ্মীর স্বাধীন হোক, আমরা ইসলামিক পতাকা তুলব রেড ফোর্টে। দর্শক বৃন্দ, উত্তেজনা আসলে দিল কারা? কারা উৎখাত করলো শেখ হাসিনাকে? ডক্টর ইউনূস বলছে স্টুডেন্টস মুভমেন্ট। যারা স্টুডেন্টস তারা সাইড লাইন হয়ে গিয়েছে। যারা মাদ্রাসা, মৌলবী, মুসল্লি, 71-এর পরাজিত যারা সৈনিক, যারা অ্যান্টি ইন্ডিয়া, ভারতকে যারা কাফির বলে মনে করে, শত্রু দেশ হিসেবে মনে করে, যারা হিন্দুদের অত্যাচার করে, তারাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। শুধুমাত্র ভারত বিরোধী ঘৃণা থেকে এই আন্দোলনের জন্ম হয়েছে। এর পিছনে কারা? এর পিছনে ডিপ স্টেট, আমেরিকা, গুপ্ত রাষ্ট্র। শুধুমাত্র শেখ হাসিনাকে উৎখাত করার জন্য গত 15 বছর আমেরিকা এই চেষ্টাই করে এসছে। এবং যারা করেছে, আজকে যারা ফ্রন্ট লাইনে চলে এসছে, তার নাগরিক পার্টির সঙ্গে জামাত ইসলামী চলে আসছে, এরা 71-এর পরাজিত সৈনিক। এরাই ইসলাম প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে। এরাই শরিয়া ল প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে। এরাই ভারতকে মালায়নের দেশ, কাফিরের দেশ বলে মনে করে। এরাই তো ইসলামিক আন্দোলন গড়ে তুলতে চায়, বাংলাদেশকে একটা ইসলামিক কান্ট্রি হিসেবে দেখতে চায়। আর অবশ্যই যারা বলেছে এটা ইসলামিক আন্দোলন চলছে, একদম সঠিক কথাই বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বলেছেন তালেবানি শাসন চলছে, বা আপনাকে তালেবান বলা হয়েছে। আপনার দাড়ি নেই। দাড়ির সাথে তালেবান কিংবা ইসলামিক শাসনের কোনো সম্পর্ক নেই। বহু হিন্দু মানুষ আছে, তাদের মুখে দাড়ি আছে। দাড়ি আপনার মুখে নেই, কিন্তু আপনার আইডিওলজি, কর্মপন্থা, বাংলাদেশের পলিসি সবই এখন ইসলামিক কিংবা তালেবানের সঙ্গে মিলে যায়। তালেবান যেভাবে রাষ্ট্র চালাতে চায়, আপনিও সেভাবে রাষ্ট্র চালাতে চান। আপনি জামাতের হাত ধরে ক্ষমতায় থাকতে চান, তাদের যে ইস্যুগুলি সেগুলি বাস্তবায়ন করতে চান। এজন্যে আপনি তালেবান। আপনি তাদেরকে নিয়ে সংসার করছেন, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এগিয়ে দিচ্ছেন, যারা হিন্দুদের ঘরবাড়ি ভেঙেছে, ধর্ষণ করেছে, মন্দির ভেঙেছে এবং রাত্রে দরজা ভেঙে দর্শন করেছে, একের পর এক মন্দির গুড়িয়ে দিয়েছে, দেবদেবীর মূর্তিকে ভেঙে দিয়েছে, চাকরি থেকে হিন্দুদের বরখাস্ত করা হয়েছে। পৃথিবীতে এমন কোন দেশ নেই একটা সরকার মন্দির ভাঙতে পারে। আপনার সরকার তাই করেছে। আপনি বলছেন ভারত এপার থেকে প্রোপাগান্ডা দিচ্ছে। কে প্রোপাগান্ডা দিচ্ছে? ইন্ডিয়া একটা পৃথিবীর সবথেকে বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, লিবার্টি, মিডিয়ার স্বাধীনতা, এটা ডেমোক্রেসির 4র্থ স্তম্ভ। এটাই ভারতের গর্ব। এখানে ডিজিটাল, প্রিন্ট, সোশ্যাল মিডিয়া, ইউটিউবার, এখানে সবাই স্বাধীন। তারা সরকারের সমালোচনা করতে পারে। এখানে কোনো ইউটিউবার, ব্লগার খুন হয়নি, কাউকে দেশ ছেড়ে চলে যেতে হয়নি। ফলে কোন মিডিয়া কি লিখছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, এটা নিয়ে ভারত সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কারণ লিবার্টি, এখানে ভারতে সাংবিধানিক ক্ষমতা দেওয়া হয়েছে তাদেরকে। এটা একটা গণতান্ত্রিক দেশ। মিডিয়া সে যদি কাউকে ইনসাল্ট, অপমান না করে যদি কিছু লিখতে চায়, সে স্বাধীনতা তার আছে। ফলে কিছু মিডিয়া যদি কিছু বলে থাকে, সেটার দায় ভারত সরকারের নয়। এদের মুখও চেপে রাখা যাবে না, যেভাবে বাংলাদেশ সরকারের
জিহাদি গোষ্ঠী যদি কোনো সরকারের বিরুদ্ধে মন্তব্য করে তাদেরকে খুন করে বোমা মেরে উড়িয়ে দেয়। এটা ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট আছে, শুধু এই মিডিয়া ফ্রিডম আছে বিধায়। অন্যদিকে তিনি বলেছেন, দর্শক বৃন্দ আপনারা আবার শুনুন। So this is how it works. So anyway, this is a real thing. And we said, look, we don't have to do it. SARC is a family of very close family members. So we don't have to. The whole idea of SARC was born in Bangladesh. Bangladesh is the one of the first thing said that let's revive SARC. SARC. Many of you are familiar with SARC, is the association of the South Asian countries like Bangladesh, India, Pakistan, Sri Lanka, and all, Maldives. They had a association of countries. It's a wonderful idea. It's like a European Union. That was a kind of image in which the SARC was built. But somehow, one of our neighbors didn't like that framework. So it became almost a dead organization. The first thing we said, why is it dead organization? We want to collaborate, we want to help each other, we want to be associated with each other. We said, imagine we're having a European Union type. We can visit each other. That's the dream behind SARC. We don't need a passport. We don't need a visa to go. We need a passport, but we don't need a visa to cross each other. We can do business. We can settle down in any country in the South Asia. This is a wonderful idea. The young people will be going into any direction they want to meet each other. Now we talk about religion and so on. The more movements happen, friendship happens, all this become small things in their life. Literally it's dead. It doesn't happen. So we try to encourage the countries, let's go back to do that. While we cannot do that, তিনি সার্ক রিভাইভালের কথা বলেছেন এবং এক পর্যায়ে বলতে বলতে বলেছেন শুধুমাত্র ভারতের রাজনীতির সঙ্গে সার্কের খাপ খায় না বিধায় এটা অকেজো হয়ে পড়ে আছে। তিনি এটা রিভাইভাল করতে চান, অত্যন্ত ভালো কথা। সার্ক ইন্ডিয়াও চেয়েছিল, কিন্তু রক্ত ঝরানো সার্ক ব্যবসা বাণিজ্য ডায়ালগ এটা চলতে পারে না। আপনার যে উদ্দেশ্য, আপনি বলেছেন বিভিন্ন দেশের ছেলেমেয়েরা একে অপরের বন্ধু হবে, একে অপরের দেশে থাকবে, ব্যবসা করবে, লেখাপড়া করবে। এর পিছনে আপনার আরো একটা অসৎ উদ্দেশ্য আছে, সেটা হলো বাংলাদেশ থেকে যেভাবে অনুপ্রবেশকারী, পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী ঢুকছে ভারতে, তারা সেটেলড হয়ে যাচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড করে। এটা চলতে পারে না। সব থেকে বড় কথা হলো সার্ক যখন স্থগিত হয়েছিল, সেটা হলো সন্ত্রাসী হামলা উড়িতে যেটা ঘটেছিল কাশ্মীরে, ভারতের মাটিতে, তারপরে এটা স্থগিত হয়ে যায়। কারণ ভারত সরকার ইউনিল্যাটারালি সিদ্ধান্ত নেয় এই সার্ক এবং এই রক্ত ঝরানো সন্ত্রাসীদের হাতে ভারতের মানুষ খুন হওয়া এটা চলতে পারে না। এটাই ভারতের পলিসি, এটাকেই মান্যতা দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি হয়তো ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারছেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু পাকিস্তানকে নিয়ে সার্ক আর নয়। আপনি সেটা পিস করেছেন, সেটা আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলছেন, কিন্তু আপনি ভারতের কাছে বলতে পারছেন না। কারণ এ পর্যন্ত আপনি ভারতের একমাত্র হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সিঙ্গাপুরে বিমস্টেক মিটিং এ মিলিত হয়েছিলেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী আপনাকে মিডিয়া ফ্রিডমের কথা ভালো করেই বুঝিয়ে দিয়েছিল। অন্যদিকে আপনি অস্বীকার করেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, সেটা আপনি টোটালি মিথ্যা বলেছেন, অস্বীকার করেছেন, যেটা একটা রাষ্ট্রনায়কের জন্য লজ্জাজনক, বাংলাদেশের কিছু সুশীল সমাজের মানুষের জন্য লজ্জাজনক। আজও বাংলাদেশের মানুষ, হিন্দুরা কাঁদছে। এই পূজাতেই 700 মণ্ডপকে খুব বেশি ভীষণ বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। একটা দুটো মন্দির নয়, 700 মণ্ডপকে আপনার সরকার পুলিশ এবং আনসার দিয়ে পাহারা দেওয়ার
প্রতিশ্রুতি দিয়েছে এবং অলরেডি তারা পুলিশ এবং আনসার বাহিনীকে মোতায়েন করে ফেলেছে। এটাতেই প্রমাণিত হয় যে সংখ্যালঘুরা কতটা বিপদে আছে, আর আপনি সেটা অস্বীকার করছেন। এরপরে আপনি আরো বলেছেন যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেটা নাকি আন্তর্জাতিক মানের। সত্যিই কি তাই? ডক্টর মোহাম্মদ ইউনূস, চিন্ময় প্রভু আন্তর্জাতিক মানের বিচার ব্যবস্থার জন্য এখনো হাজত বাস করছে, নাকি শুধুমাত্র তাকে জেলে রাখতে হবে সেটাই উদ্দেশ্য? ফেক নিউজ দিয়ে, ফেক বিচার ব্যবস্থা দিয়ে আজকে চিন্ময় প্রভুকে জেলে রাখা হয়েছে। শুধুমাত্র প্রতিশোধ নেওয়া হচ্ছে, শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া হলো না তার জন্য চিন্ময় প্রভুকে জেল খাটতে হচ্ছে। এবং সর্বশেষ যেটা বলেছেন সেই একই কথা, ল্যান্ডলক, নর্থ ইস্ট ল্যান্ডলক। এবং এবার আপনি আরো একটা কথা বলেছেন যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতকে যেতে হবে। We bring it down to Bangladesh also in a different way. I said, look, Bangladesh economy is defined by the boundaries of Bangladesh, but why we remain ourselves within the boundaries of Bangladesh? This is a very narrow way of looking at yourself. I said, why don't we look at the neighbors, like Nepal, Bhutan, and also the 7 states of India, which is on the eastern part of Bangladesh. There are 7 states who don't have any access to the ocean. So these are landlocked countries and landlocked region. So we don't have to. The Bay of Bengal is right there. We all share Bay of Bengal, so that you can access the rest of the world, and we mutually benefit. Because you have to go through Bangladesh, you can invest in Bangladesh, Bangladeshis can invest in your territory, and anybody. That's what the whole idea of the SAARC. So if we can't do the whole SAARC, then we can have a mini SAARC of our own in a business deal, not political or any formal treaty or something. You need it. Nepal has to access ocean because all these goods and services coming back and forth need the access to the ocean. And in the process, all of us benefit from that. So I said, we think. বাংলাদেশের কাছ থেকে ট্রানজিট চেয়েছিল নর্থ ইস্টে ঢোকার জন্য ভারত, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা অ্যালাউ করেনি, আর সেজন্যই ট্রানজিট পায়নি। আপনি বলছেন তার জন্য কি ভারত থেমে গিয়েছে? ভারতের অল্টারনেটিভ পথ খুঁজে পেয়েছে। কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট, যেটা ট্রানজিট ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা 2027 কমপ্লিট হবে। কলকাতা হলদিয়া বন্দর থেকে পণ্য গুডস যাবে কালাদান নদী দিয়ে, শীতয়ে বন্দরে নেমে কালাদান নদী দিয়ে একবার চলে যাবে আপনার মিজোরামের রাজধানী। ফলে ভারতের পথ খোলা আছে, বাংলাদেশের ভিতর দিয়ে না গেলেও চলবে। কালাদান দিয়ে মেজরিটি মিজোরামে ঢুকবে ভারতের পণ্য, ফলে বাংলাদেশের ভিতর দিয়ে না গেলেও চলবে। ফলে আপনি যা বলতে চেয়েছেন, বিদেশের মাটিতে দাঁড়িয়ে আরো একবার যেভাবে ভারত বিরোধী গলাবাজি করছেন, সেটার জন্য ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন হবে না। হবে সেটা হলো ব্যবসা করতে চান করুন। 17% ব্যবসা তো আপনি বাড়িয়েছেন। শেখ হাসিনার সরকার যতটুকু ব্যবসা করেছিল তার থেকে ব্যবসা আপনি বাড়িয়েছেন, কারণ ভারতের সঙ্গে আপনি বাধ্য হয়ে ব্যবসা করেন, কারণ আপনার পেট চলবে না। আপনি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে বহুবার বলেছেন, এবং ক্ষমতাচ্যুত হওয়ার পরেও 100টি গোলামি চুক্তি করেছে ভারতের সঙ্গে শেখ হাসিনা। কটা চুক্তি বাতিল করেছেন আমার প্রশ্ন। আপনি যে শেখ হাসিনাকে বলেন ভারত আশ্রয় দিয়েছে, এ সমস্ত কথা বলে আপনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে না। ভারত বুঝতে পারে যে আপনি হতাশাগ্রস্ত, কারণ ভারতকে আপনার দরকার, কিন্তু পলিটিক্যালি ম্যাচিওরড হতে হবে। এভাবে বিদেশের মাটিতে ভারত র্যাঙ্ক করে সম্পর্ক উন্নয়ন করা যায় না। এই শুভ বুদ্ধির উদয় যত তাড়াতাড়ি হবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল হবে, আপনার জন্য মঙ্গল হবে। দর্শক বৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালি শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। আপনার একটা সাবস্ক্রিপশন 1 সেকেন্ড, কিন্তু প্রতিটি সাবস্ক্রিপশন আমার জন্য উদ্দীপনা, উৎসাহ, অনুপ্রেরণা। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।